আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, আশা করি পরিবারের সকল সদস্য সহ তোমরা সুস্থ আছো এবং বাসা অবস্থান গ্রহণ করতেছো। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের সামনে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এরপর আমরা নতুন অধ্যায়ে যাব। গত ক্লাসে আমরা ব্যবহারিক অঙ্ক দেখানোর চেষ্টা করেছি। আজকের ক্লাসে আমরা তোমাদেরকে দুটা বোর্ডের অঙ্ক দেখাবো এবং সেখানে আমরা জাবেদা, খতিয়ান, তার পাশাপাশি আমাদের যে নগদান বই সেই বিষয়টা আমরা দেখাবো এবং আমরা প্রত্যাশা করি এর মাধ্যমে এই চ্যাপ্টারের তোমাদের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর একটি পরিষ্কার ধারণা তোমাদের মধ্যে চলে আসবে এবং তোমরা নিজেকে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুত করতে পারবা। তারপরেও আমরা ক্লাস শেষে তোমাদেরকে আমরা নিয়ে আসবো, আমরা লিঙ্ক দিয়েছি, তোমাদেরকে আমরা ইনভাইট করব। তোমাদের কোথাও বুঝতে সমস্যা হলে তোমরা অবশ্যই আমার সাথে তোমাদের মন্তব্য শেয়ার করবা। চলো প্রিয় শিক্ষার্থী, আমরা শুরু করতে চাই। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা তোমাদের হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বইয়ের হিসাবের বৈষম্য দ্বিতীয় অধ্যায়ের জাবেদা, খতিয়ান এবং নগদান বই। আমরা যে দুটো অঙ্ক নিয়েছি সেখানে আমাদের জাবেদা থাকবে, খতিয়ান থাকবে এবং নগদান বই থাকবে। কারণ আমরা যে তাত্ত্বিক বিষয় আলোচনা করেছি, আমি যে বিষয়গুলো মূলত বোঝানো তোমাদের চেষ্টা করেছি তার মধ্যে এই তিনটা পার্ট ছিল এবং এই তিনটা পার্টের আজকে সমাপনী ক্লাস আমরা নিব। এরপরে আমরা নতুন অধ্যায় চলে যাব ইনশাল্লাহ। মহান আল্লাহর নামে শুরু করছি। তো শিক্ষার্থী, আমরা প্রথমে যে এই প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2015 তোমাদের বইয়ের 240 পৃষ্ঠা রয়েছে। আমরা একটু গল্পের প্রথমে শেষটা দেখার চেষ্টা করব এবং কোথাও বুঝতে সমস্যা হলে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের প্রশ্ন তোমরা ঠিক করে রাখো। আমরা আলোচনা শেষে তোমাদের প্রশ্ন উত্তর আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যে শিক্ষার্থী, গল্পটা হচ্ছে এমন, মিস্টার শিহাব 2014 সালের 1 মার্চ তারিখে হাতে নগদ 20,000 টাকা এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা ছিল। উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ। যে আমাদের শিহাব একটি ব্যবসা শুরু করেছে, সেটা তার প্রথমেই মার্চের 1 তারিখে কিছু উদ্বৃত্ত তার ছিল, কিছু লেনদেন আমাদের দেয়া আছে। সে লেনদেনের পরে আমরা দেখতে চাই আমাদের কাছে কি চাওয়া হয়েছে, কারণ আমরা আগে দেখব আমাদের কাছে কি চাওয়া হয়েছে, পরে না হয় আমরা গল্পের দিকে যাব। কারণ বলে না যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। সুতরাং আমরা সেই দর্শনটা আগে করে নেই যে আমাদের কাছে কি চাওয়া হয়েছে, তারপর আমরা গুণ বিচার করে এটাকে কোথায় কি পোস্টিং দিতে হবে, কোন লেনদেনটা কোথায় যাবে সেই বিবেচনাটা আমরা করতে পারবো। সেই থেকেই যে আগে দর্শনধারী পরে গুণ বিচারী, গুণটা পরে আমরা বিবেচনা করে আমাদের সময়টাকে বাঁচাবো। আমাদের কাছে কি চাওয়া হয়েছে? তো শিক্ষার্থী, নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো চিহ্নিত করো। যে লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, আর আমরা জানি নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না অনগদ লেনদেন, ধারে লেনদেন বা বাকিতে লেনদেনগুলো আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত হয় না। খ নাম্বারে চেয়েছে 4, 5, 15 ও 20 তারিখের জাবেদা দাখিলা দেখাও। আমাদের কাছে জাবেদা চাওয়া হয়েছে। এবং গ নাম্বারে আমাদের কাছে বলছে একটি 3 গড়া নগদান বই তৈরি করো। 3 গড়া নগদান বই প্রস্তুত করতে বলেছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা 3 গড়া নগদান বই প্রস্তুত করব। সো আমরা কিভাবে অঙ্কটা করেছি সেটা একটু দেখার চেষ্টা করি। ডিয়ার স্টুডেন্ট, আমরা যেটা লিখেছি, নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলো নিম্নরূপ। নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না এমন দফাগুলো নিম্নরূপ। আমরা বলেই দিয়েছি যে লেনদেনগুলো অনগদ বা ধারে হয়েছে বা বাকিতে হয়েছে সেই লেনদেনগুলো নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। আমরা একটু এবার গল্পটা পড়ার চেষ্টা করি, দেখি এর মধ্যে কোথাও অনগদ লেনদেনগুলো রয়েছে কিনা। 2 তারিখে বলেছে নগদ বিক্রয়, বলেই দিয়েছে নগদ বিক্রয়, সো বাকিটা পড়লাম না। 4 তারিখে মিসেস শান্তার পাওনা এত টাকা নগদে চেকে পরিশোধ, এটাও অনগদ নয়। দেনাদার ফাইমের নিকট 10,000 টাকা পাওনা 2% বার্তা এত টাকা নগদ অবশিষ্ট চেকে, এটাও নগদে। স্বীকৃতি বিলের মাধ্যমে করে, এই একটা বিষয় আছে, স্বীকৃতি বিলের মাধ্যমে করায়। আমি বিলের মাধ্যমে করেছি,
ক্রয় করেছি, এর দ্বারা আমার নগদ টাকা আসেনি এবং নগদ টাকা যায়নি। আমি যদি স্বীকৃতি দেই সেই বিলটাকে বলা হয় প্রদেয় বিল, আর আমি যদি স্বীকৃতি পাই সেই বিলটাকে বলা হয় প্রাপ্য বিল। প্রিয় শিক্ষার্থী, বিক্রয়ের সময় আমরা প্রাপ্য বিল পেয়ে থাকি, আর যখন আমি ক্রয় করি সেই ক্ষেত্রে আমরা প্রদেয় বিল প্রদান করে থাকি। এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। সো তারিখ 15 আমরা লিখতে পারি স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় আমাদের 5,000 টাকা, এবং ধারে বিক্রয় বলা আছে 10,000 টাকা। সো ধারে বিক্রয় এটাও আমার অনগদ, ধারে যেহেতু বলেছি নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না, সো আমাদের ধারে বিক্রয় 15,000 টাকা, সেটাও আমরা নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। 20 তারিখ তামিমের নিকট হতে 5% বার্তায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা জানি পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময়, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে, ব্যক্তি বা প্রতিষ্ঠানের যদি নাম থাকে সেই ক্ষেত্রে আমরা কি করি, পণ্য ক্রয় এবং বিক্রয়ের সময় যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকে সেই ক্ষেত্রে আমরা জানি যে আমাদের লেনদেনটাকে ধারে ধরতে হবে এবং সেটা অনগদ লেনদেন। সো এখানে আমাদের তামিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয়, এটা আমাদের নগদান বইতে অন্তর্ভুক্ত করব না। সো ক নাম্বারে চলে আসবে। তামিমের নিকট থেকে 250 টাকা বার্তায় 50% নগদে চেকে পরিশোধ, এটা আমরা জানি নগদান বইতে অন্তর্ভুক্ত করব। তারিখ 30, তামিমকে ইস্যুকৃত চেকটি প্রত্যাখ্যাত হলো। এই যে ইস্যুকৃত চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, এর সাথে আমার কিন্তু ব্যাংক হিসাব জড়িত, সো এটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। সো আমাদের এই 3টা এন্ট্রি রয়েছে যেটা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে না। 1, স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়; 2, ধারে বিক্রয়; 3, তামিমের নিকট থেকে ধারে পণ্য ক্রয়, কারণ যেহেতু এখানে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে যেতে পারি আমাদের কাছে খ নাম্বারে কি চেয়েছে সেটা। জনাব শিহাবের জাবেদা করতে বলেছে, আমাদের তারিখগুলো বলে দিয়েছিল, সে তারিখ অনুযায়ী আমরা জাবেদা করব। প্রথমে আমাদের যে তারিখটা বলেছে সেটা হচ্ছে 4 তারিখ। আমরা তো 4 তারিখটা দেখার চেষ্টা করি কি বলেছে। মিশেষ শান্তার পাওনা 6,000 টাকা 5% বার্তায়, 50% নগদ, 50% চেকে পরিশোধ করা হলো। ডিয়ার স্টুডেন্ট, শান্তাকে টাকাটা পরিশোধ করেছি, বার্তাটা আমি পেয়েছি। সো যাকে পরিশোধ করি আমরা জানি গ্রহীতাকে ডেবিট করতে হয়, এটা 1 নম্বর সনাতন পদ্ধতির কথা। সেকেন্ড কথা হচ্ছে যে আমরা যদি শান্তাকে পরিশোধ করি সেই ক্ষেত্রে আমার দায় হ্রাস পাচ্ছে, আর আমরা জানি দায় হ্রাসকে ডেবিট করতে হয়। সো প্রদেয় হিসাব শান্তাকে আমরা ডেবিট করে দিচ্ছি 6,000 টাকা। এবার আমি আসি, আমাকে প্রথমে যে কাজটি করতে হবে বার্তাটা বের করে নিতে হবে, কারণ বার্তা বের করে নিলে আমার জন্য সুবিধা হবে যে আমি নগদ টাকা এবং ব্যাংক টাকা বের করতে পারবো, কারণ সেখানে 50%। তো আমরা জানি যেহেতু নগদ টাকা দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট, চেক দিয়েছি, সেই কারণে আমাদের ব্যাংক হিসাব ক্রেডিট। আর যেহেতু বার্তা আমি পেয়েছি, কারণ আমাদের বুঝতে হবে যখন আমি কোনো লেনদেনে টাকা প্রদান করি সেই ক্ষেত্রে আমি বার্তা পাই। সো প্রাপ্ত বার্তা আমাদের ক্রেডিট বার্তাটা আমরা বের করার চেষ্টা করছি। ডিয়ার স্টুডেন্ট দেখো, 6,000 গুণ 5% মানে 300 টাকা। সো এবার 6,000 থেকে 300 টাকা বিয়োগ করলে আমার থাকতেছে 5,700 টাকা। আর 5,700 টাকাকে যেহেতু 50%, তার মানে আমি 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাচ্ছি 2,850 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমরা মনে হয় বিষয়টা বুঝতে পেরেছি। আমি আবারও বলি, আমাদের মূল টাকা হচ্ছে 6,000, এর উপরে আমরা বার্তা ধরেছি 5%, 300 টাকা। এবার 6,000 টাকা থেকে 300 টাকা বিয়োগ করলে থাকে 5,700 টাকা। আর এই টাকাটা আমি পরিশোধ করেছি 50% নগদে এবং 50% চেকে। সো 50% মানে কি, অর্ধেক। 2 দিয়ে ভাগ করলে আমি পেয়ে যাচ্ছি, অথবা 5700 গুণ 50% তোমরা করে নিতে পারো, তাতে তোমাদের চলে আসবে 2,850 টাকা। আমরা একটু ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব। যেহেতু শান্তাকে বার্তা বাদে নগদ ও চেকের মাধ্যমে পরিশোধ করা হলো, একটু ব্যাখ্যা আমরা অবশ্যই দিয়ে দিব। নেক্সট আমাদের কাছে চেয়েছে 5 তারিখের জাবেদা। 5 তারিখে বলেছে দেনাদার ফাহিমের নিকট হতে 10,000 টাকা পাওনার 2% বার্তায় 4,800 টাকা নগদে, অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, আমরা টাকাটা পেয়েছি, সো নগদান হিসাব ডেবিট। চেকটি যেহেতু ব্যাংকে জমা দিয়েছি, এই কথাটা যদি বলা নাও থাকতো সেই ক্ষেত্রেও আমরা কি করতাম, ব্যাংক হিসাব ডেবিট, কারণ আমরা জানি যে আমাদের এখন লেনদেনগুলো নগদে। চেক মানি হচ্ছে যে আমাদের এখন কি করতে হবে, লেনদেনগুলো দাগ কাটা চেকের মাধ্যমে হয়, সেই জন্য দাগ কাটা চেক সরাসরি টাকা উত্তোলন করা সম্ভব নয়। ওই চেকের টাকা আমার অ্যাকাউন্টে জমা হয়, পরবর্তী আমার হিসাবে চেক দিয়ে টাকাটা উত্তোলন করতে হয়। আর এই কারণে
আমরা যখন চেক পাবো সেক্ষেত্রে ব্যাংক হিসাবকে ডেবিট করব। এখানে বলেছে সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো, এই কথাটি না থাকলেও আমরা কিন্তু চেককে ব্যাংক হিসাবে ডেবিট করে থাকি। তো আমরা নগদ টাকা পেয়েছি, নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট। এখানে বুঝতে হবে যেহেতু টাকাটা আমি পেয়েছি, বার্তাটা আমি প্রদান করেছি, সেটা হচ্ছে প্রদত্ত বার্তা। সো প্রদত্ত বার্তা ডেবিট। এখানে বার্তাটা বলেই দিয়েছে 2% বার্তা। সো 10,000 গুণ 2% দিলে আমরা প্রিয় শিক্ষার্থী পেয়ে যাচ্ছি 200 টাকা। প্রথমেই 200 টাকা আমরা বাদ দিব। 200 টাকা বাদ দিলে আমরা পেয়ে যাচ্ছি চেক তাহলে কত টাকার? 10,000 টাকা থেকে 200 টাকা বাদ দিলে আমাদের থাকতেছে 9,800 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে নগদ পেয়েছি 4,800, নগদের সামনে ডেবিট 4,800, তাহলে বাকি থাকে কত? 9,800 টাকা থেকে 4,800 যদি আমরা বিয়োগ করে দিই সেক্ষেত্রে থাকে 5,000। সো ব্যাংক হিসাব হবে আমাদের 5,000। আর ডিয়ার স্টুডেন্ট, যেহেতু প্রাপ্য হিসাব দেনাদারের কাছ থেকে টাকাটা আমি পেয়েছি, সো আমাকে প্রাপ্য হিসাব ফাইন ক্রেডিট করতে হবে 10,000 টাকা, কারণ আমি বার্তা প্রদানের মাধ্যমে টোটাল টাকাটা কিন্তু গ্রহণ করে নিয়েছি। আমার প্রাপ্য হিসাব হ্রাস পাচ্ছে 10,000। তো জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। হ্যাঁ ফাহিম, তুমি হ্যান্ড রেজ করেছো, আমরা কথাগুলো আমাদের আলোচনা শেষ করে আমরা শুনবো, কারণ আলোচনাটা শেষ হোক তারপরে আমরা তোমাদের কথাগুলো নিব। তোমার প্রশ্নটা তুমি খাতায় লিখে রাখো। এরপরে আমাদের কাছে ডিয়ার স্টুডেন্ট চেয়েছে 15 তারিখের জাবেদা। 15 তারিখে বলেছে স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় 5,000, ধারে বিক্রয় 10,000। স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয়, আমরা জানি ক্রয়ের মাধ্যমে ব্যয় বৃদ্ধি পেয়েছে, সো ক্রয় হিসাব ডেবিট 5,000। আর যেহেতু স্বীকৃতি বিলের মাধ্যমে একটা স্বীকৃতি বিল লেখা যায় না, এটাকে বলা হয় প্রদেয় বিল বা প্রদেয় নোট। সো আমরা প্রদেয় বিল হিসাব আমরা জানি আমাদের দায় বৃদ্ধি পেয়েছে, কারণ এই বিলের অর্থ আমাকে পরিশোধ করতে হবে। সো প্রদেয় বিল হিসাব ক্রেডিট আমরা করেছি 5,000, যেহেতু বিলের মাধ্যমে ক্রয়। নেক্সট আমাকে যেটা বলেছে ধারে বিক্রয়, আমরা জানি ধারে বিক্রয় করলে আমি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে টাকা প্রাপ্য হই, আমি টাকা পাবো। সো প্রাপ্য হিসাব ডেবিট, আর এই টাকাটা প্রাপ্য হয়েছি বিক্রয়ের মাধ্যমে, আর বিক্রয়ের মাধ্যমে আমার প্রতিষ্ঠানের আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি ক্রেডিট করতে হয়। সো প্রাপ্য হিসাব ডেবিট, আমার সম্পদ বৃদ্ধি পেল, অন্যদিকে বিক্রয়ের মাধ্যমে আয় বৃদ্ধি পেল, তাই বিক্রয় হিসাব ক্রেডিট 10,000 টাকা। আমরা একটু ব্যাখ্যা দিব, যেহেতু ধারে বিক্রয়। ডিয়ার স্টুডেন্ট, সর্বশেষ আমাদের কাছে চাওয়া হয়েছে 20 তারিখের লেনদেনের জাবেদা দাখিলে দেখাও। 20 তারিখ আমাকে বলেছেন তামিমের নিকট হতে 5% বার্তায় 15,000 টাকার পণ্য ক্রয় করা হলো। যেহেতু ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, তার মানে ধারে ক্রয়। সো ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব তামিম ক্রেডিট। এখানে ডেবিট থেকে ক্রেডিটটা একটু সরে যাবে, তোমরা একটু সরিয়ে লেখো যে প্রদেয় হিসাবটা একটু সরে যাবে, মিনিমাম 2 অক্ষর আমরা সরিয়ে লিখবো। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, যেহেতু ধারে পণ্য ক্রয়। ডিয়ার স্টুডেন্ট, যোগ করাটা বাধ্যতামূলক না, তোমরা চাইলে যোগ করে দিতে পারো, যোগ না করলে কোনো সমস্যা নেই, কিন্তু ব্যাখ্যাটা অবশ্যই আমাকে দিতে হবে। আশা করি তোমরা জাবেদাগুলো বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের কাছে চেয়েছে একটি 3 ঘর নগদান বই প্রস্তুত করতে। সো 3 ঘর নগদান বই আমাদের একটি কলাম করে নিতে হবে, যেখানে থাকবে ডেবিট পাশে তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বার্তা টাকা, এবং ক্রেডিট পাশে থাকবে তারিখ, বিবরণ, যেটা আমাদের থাকবে ভাউচার নং। এখানে ছিল রসিদ নং, আর ক্রেডিট পাশে থাকবে ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বার্তা টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমরা একটু গল্পটা দেখার চেষ্টা করি। এখন টোটাল গল্পটাই করতে হবে, কারণ আমাকে কিন্তু লেনদেনগুলো ইন্ডিকেট করে দেয়নি যে এই লেনদেন দিয়ে নগদান বই প্রস্তুত করতে হবে। সো সব কয়টি লেনদেনই কিন্তু আমাকে করতে হবে। প্রথমে যেটা বলেছে 2014 সালের 1 মার্চ তারিখে হাতে নগদ 20,000 এবং ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত 5,700 টাকা ছিল। ডিয়ার স্টুডেন্ট, এখানে বলেছে ব্যাংক জমার ক্রেডিট উদ্বৃত্ত। সো ব্যাংকের উদ্বৃত্তটা আমাকে ক্রেডিট পাশে লিখতে হবে, আর আমরা জানি প্রারম্ভিক যে কথাটা থাকে সেই কথাটাকে লিখতে হয় ব্যালেন্স বিডি নামে। সো আমরা জানি নগদান বইয়ে নগদান হিসাব কখনো ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করতে পারে না। সো নগদের ব্যালেন্স সবসময় ডেবিটে হবে। সো ডেবিট পাশে আমরা লিখছি মার্চ 1 ব্যালেন্স বিডি 20,000 টাকা নগদ কলামে। আর যেহেতু ব্যাংক ব্যালেন্স বলে দিয়েছে ক্রেডিট, সো ক্রেডিট পাশে আমরা লিখবো ব্যালেন্স বিডি 5,700। এই বিষয়টা আমাদের বুঝে নিতে হবে যে একটা কথা আছে যে সব কথা বলে না হৃদয়,
কিছু কথা বুঝে নিতে হয়। যে আমাদের এই যে ক্রেডিট মার্কাটা দেয়া আছে আমাদের নগদান বই, দেখো বাম পাশে ডেবিট ডান পাশে ক্রেডিট, স্পষ্ট করে প্রশ্নে বলে দিয়েছে যে ব্যাংক ব্যালেন্স ক্রেডিট। সো এই ব্যালেন্সটা আমাকে বুঝে ব্যালেন্স বিডিটা ক্রেডিট পাশে লিখতে হবে। ডেবিট পাশে যদি ব্যাংকের টাকা লিখি সেটা আমার জন্য ভুল হয়ে যাবে, এটা আমাকে সাধারণভাবে বুঝে নিতে হবে। 2 তারিখে বলেছে নগদ বিক্রয় 12,000 টাকা, যার অর্ধাংশ সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। ডিয়ার স্টুডেন্ট, টাকাটা এসেছে বিক্রয়ের মাধ্যমে, সো আমার নগদ টাকা এবং ব্যাংক টাকা বৃদ্ধি পেয়েছে। 12,000 টাকাকে যদি অর্ধেক করে দিই 6,000 টাকা আমরা ডেবিট পাশে টাকাটা যাবে, কারণ আমরা জানি নগদান বইয়ের ডেবিটে সমস্ত প্রকার নগদ বা ব্যাংক বৃদ্ধি টাকাটা যায়, বা সমস্ত প্রকার নগদ প্রাপ্তি টাকাগুলো যায়। আর ক্রেডিট পাশে যায় নগদ প্রদান অথবা নগদ বা ব্যাংক টাকা হ্রাস, এটা আমাদের ক্রেডিট পাশে দেখাতে হয়। সো ডেবিট আমরা লিখবো বিক্রয় হিসাব, নগদের কলামে 6,000, ব্যাংক কলামে 6,000 টাকা। যার স্টুডেন্ট 4 তারিখে বলেছে মিসেস শান্তার পাওনা 6,000 টাকা 5% বার্তায় 50% নগদে 50% চেকে পরিশোধ করা হলো। যার স্টুডেন্ট এটা আমরা করে এসেছি এর আগে জাবেদায়। সো যেহেতু আমি টাকা প্রদান করেছি আমার টাকা হ্রাস পেয়েছে, নগদ টাকা এবং ব্যাংক টাকা দুইটাই হ্রাস পেয়েছে, সো ক্রেডিট পাশে চলে যাবে শান্তা হিসাব। আমরা সেখানে দেখেছিলাম ক্রেডিট হয়েছিল 2850, সো নগদ কলামে 2850 এবং ব্যাংক কলামে 2850, আর আমরা বার্তা পেয়েছি সেটা বার্তার ঘরে আমরা দিব 300 টাকা। তারিখ 5, দেনাদার ফাহিমের নিকট হতে 10,000 টাকা পাওনার 2% বার্তায় 4,800 টাকা নগদে অবশিষ্ট টাকা চেকে পাওয়া গেল। চেকটি ওই দিনই ব্যাংকে জমা দেওয়া হলো। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি নগদ টাকা এবং চেক পেয়েছি, এতে আমার নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং চেকটি সরাসরি ব্যাংকে জমা দিয়েছি। এই দিকে আমার কিন্তু ব্যাংকের টাকাও বৃদ্ধি পেয়েছে। সো আমি ফাহিম হিসাব ডেবিট পাশে লিখবো। আমরা জানি নগদ এবং ব্যাংক বৃদ্ধি পেলে ডেবিট পাশে লিখতে হবে। নগদ কলামে 4,800, ব্যাংক কলামে 5,000, যেটা আমাদের খ নম্বরে জাবেদা টাকাটা বের করা ছিল, আর বার্তার কলাম আমরা বসিয়ে দিচ্ছি 200 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের প্রাপ্তি বা নগদ বা ব্যাংক টাকা বৃদ্ধিটা আমরা ডেবিট পাশে দিব। আবারও বলি, হ্রাস অথবা প্রদান নগদ বা ব্যাংক টাকা সেটা আমরা ক্রেডিট পাশে দিব। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে বলেছে 15 তারিখ স্বীকৃতি বিলের মাধ্যমে ক্রয় ধারে বিক্রয়, এটা তো অন্তর্ভুক্ত হবে না। তামিমের নিকট থেকে 5% বার্তায় পণ্য ক্রয়, এটাও অন্তর্ভুক্ত হবে না। আমাদের বলেছে 24 তারিখ তামিমের নিকট থেকে 250 টাকা বার্তায় 50% নগদ এত টাকা চেকে পরিশোধ, এই যে আমি পরিশোধ করে দিলাম ডিয়ার স্টুডেন্ট, সো এই বিষয়টা কিন্তু আমাকে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা একটু বোঝার চেষ্টা করি, তামিমের কাছ থেকে আমি পণ্য ক্রয় করেছিলাম কত টাকা, সেটা কিন্তু আমাদের বের করা ছিল 5% বার্তায় আমাদের যে টাকাটা, যে 14,000, আমাদের 15,000 যে টাকাটা রয়েছে 15,000 গুণ 5% যদি আমরা দিই, সেই ক্ষেত্রে আমরা ডিয়ার স্টুডেন্ট, যেহেতু আমাদের এখানে 14,250 টাকা হয়, এটা বুঝতে হবে যে আমাদের 15,000 টাকার উপরে যদি আমরা 5% ধরি, 15,000 গুণ 5%, এটা যদি ডিয়ার স্টুডেন্ট আমরা ধরি তাহলে আমরা পাচ্ছি 750 টাকা। 15,000 টাকাকে থেকে 750 টাকা যদি বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 14,250 টাকা। সো এখন আমাকে যে কথাটা বলেছে যে তামিমের 250 টাকা বার্তা বাদে, সো 14,250 টাকা থেকে যদি 250 টাকা বাদ দেই আমার টাকা থাকতেছে 14,000 টাকা। আর এই 14,000 টাকা 50%, সো 14,000 গুণ 50% 7,000 টাকা। সো আমি 7,000 টাকা নগদে পেয়েছি এবং নগদে দিয়েছি এবং 7,000 টাকা আমি চেকে দিয়েছি। সো যেহেতু এর দ্বারা আমার নগদ টাকা হ্রাস পেয়েছে, ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখতে হবে। তো 24 তারিখ তামিম হিসাব, নগদ কলামে 7,000, ব্যাংক কলামে 7,000, বার্তা কলামে 250 টাকা, টোটাল কিন্তু 14,250 টাকা। এই টাকাটা কিন্তু আমাদের ক নম্বরে বের করার ছিল ডিয়ার স্টুডেন্ট। এখানে একটু কথা আমরা বলি,
লাস্ট যে এন্ট্রিটা বলেছে তামিমকে ইস্যুকৃত চেকটি ব্যাংক কর্তৃক প্রত্যাখ্যাত হলো। আমরা যে চেকটি ইস্যু করেছি সেই চেকটি প্রত্যাখ্যাত হয়েছে, তার মানে আমি যে চেকটা দিয়েছি ওই পরিমাণ টাকা প্রত্যাখ্যাত, মানে কি ওই পরিমাণ টাকা আমি ব্যাংকে রাখিনি বা সে টাকা উত্তোলন করতে চেয়েছে, সে কি কোনো ঝামেলা হয়েছে এই কারণে ব্যাংক টাকাটা তাকে পেমেন্ট করেনি, তার মানে প্রত্যাখ্যাত হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি কি আমার ব্যাংকের টাকা কি হ্রাস পেল? ব্যাংক যেহেতু তাকে পরিশোধ করেনি তার মানে ব্যাংকের টাকা হ্রাস পায়নি। সেক্ষেত্রে আমার কি জাবেদা হবে? আমার ব্যাংকের টাকা যেহেতু হ্রাস পায়নি, ব্যাংক হিসাব ডেবিট, আর তামিম তো এখন আমার কাছে টাকা পাবে 7,000 টাকা, সেই জন্য প্রদেয় হিসাব তামিম ক্রেডিট। সো ডেবিট পাশে আমি তামিম হিসাব লিখবো, এবং যেহেতু টাকাটা ব্যাংক থেকে হ্রাস পায়নি সো ব্যাংকে ডেবিট কলমে বসিয়ে দিব 7,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আমাদের নগদান বইয়ের আলোচনা এখানে শেষ। এবার আমার যে কাজটি হবে, প্রথমে আমাকে দেখতে হবে ডেবিট পাশের নগদ কলাম বড় না ক্রেডিট পাশের নগদ কলাম বড়। ডিয়ার স্টুডেন্ট, এখানে আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাশের নগদ কলাম আমাদের বড়, সেখানে টাকা হচ্ছে 30,800। সো আমরা যোগফল বসিয়ে দিব ডেবিটে 30,800 এবং ক্রেডিটে 30,800। ডেবিটে 30,800 এবং ক্রেডিটে 30,800 টাকা যদি আমরা বসিয়ে দিই, সেই ক্ষেত্রে আমাদের ক্রেডিটে ডিফারেন্স হচ্ছে 20,950 টাকা। 20,950 টাকা ডিয়ার স্টুডেন্ট আমাদের এখানে ঘাটতি, সো এটা বসিয়ে দেবো এবং এর জন্য আমাকে লিখতে হবে ওই মাসের শেষ তারিখ। আর আমরা জানি মার্চ মাসের শেষ তারিখ হচ্ছে 31, সো মার্চ 31 তারিখে আমরা টাকা বসাবো 20,950 টাকা। 20,950 টাকা বসিয়ে দিলে আমাদের ডেবিট কলাম এবং ক্রেডিট কলাম মিলে যাচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা ব্যাংক কলামটা যোগ করে দেখবো কোন পাঁচটা বড়। আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের ডেবিট কলামটা 18,000, এটা বড়, সো ডেবিট 18,000 বসাবো, ক্রেডিট 18,000 বসাবো। আমরা বসিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, এবার আমরা ক্রেডিট পাশে টাকাটা বিয়োগ করলে আমরা দেখতে পাচ্ছি ক্রেডিটে ঘাটতি রয়েছে 2,450, সো 2,450 টাকা ক্রেডিট আমরা বসিয়ে দিব। এর জন্য লিখতে হয় ব্যালেন্স সিডি, যেটা আমার অলরেডি লেখা আছে, কারণ এক ব্যালেন্স সিডিকে আমি দুইবার লিখবো না, এক তারিখ 31 কে আমার দুইবার দেখানোর প্রয়োজন নেই। সো ব্যালেন্স সিডি একবার লিখলেই হবে, নগদ ঘাটতি নগদ কলামে এবং ব্যাংক ঘাটতি ব্যাংক কলামে বসিয়ে দিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি প্রাপ্ত বার্তা ডেবিটেডটা প্রদত্ত বার্তা আর ক্রেডিটেডটা প্রাপ্ত বার্তা, এর জন্য আমাকে ব্যালেন্স সিডিবিডি করতে হবে না, এখানে শুধু যোগফলটা প্রাপ্ত বার্তা অথবা প্রদত্ত বার্তার যোগফলটা আমাকে বসিয়ে দিতে হবে। সো এখানে যোগফল 200 আর এখানে যোগফল 550। আর আমরা জানি ব্যালেন্স সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি নামে লিখতে হয়। সো ব্যালেন্স বিডি দিয়ে আমরা লিখতে পাচ্ছি 20,950 আর 2,450। এটা অবশ্যই যে পাশে ব্যালেন্স সিডি হবে তার বিপরীত পাশে, যেহেতু ব্যালেন্স সিডি হয়েছে ক্রেডিট পাশে, সো ডেবিট পাশে ব্যালেন্স বিডি। আর আমরা এই দ্বারা কি প্রকাশ করে যে আমার হাতে নগদ রয়েছে 20,950 এবং ব্যাংকে জমা রয়েছে 2,450 টাকা। ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা তোমাদের জন্য সেকেন্ড যে প্রশ্নটি নিয়েছি সেটা হচ্ছে রাজশাহী বোর্ড 2015। এখানে গল্পটি হচ্ছে এমন, মেসার্স রহিম অ্যান্ড কোং এর নিম্নের লেনদেনগুলো 2014 সালের জানুয়ারি মাসে সংগঠিত হয়েছে। আমাকে যে কথাটা বলেছে সেটা হচ্ছে এমন, আমাদের কাছে কি চাওয়া হয়েছে, উক্ত লেনদেনগুলোর মধ্যে কন্ট্রা নথিগুলো চিহ্নিত করো, ক্রয় হিসাব ও বিক্রয় হিসাব প্রস্তুত করো, মেসার্স রহিম অ্যান্ড কোং এর 3 ঘরা নগদান বই তৈরি করো। ডিয়ার স্টুডেন্ট, আমাদের এই যে মেসার্স রহিমের 3 ঘরা নগদান বই প্রস্তুত করতে বলেছে, ক্রয় হিসাব বিক্রয় হিসাব, তার মানে আমার কাছে খতিয়ান চেয়েছে। সো আমরা এখানে খতিয়ান এবং নগদান বইটা দেখবো। আর পাশাপাশি বলেছে কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি আমরা নগদান বইয়ের ক্ষেত্রে কোনগুলোকে বলবো এটাকে বুঝতে হবে। আমরা এর আরেকটু আলোচনা করেছি। কন্ট্রা এন্ট্রি বলতে যে এন্ট্রির জাবেদায় ব্যাংক এবং নগদ হিসাব জড়িত থাকবে, দুইটা হিসাব জড়িত থাকবে, সেটাকে আমরা বলবো কন্ট্রা এন্ট্রি। যেমন ব্যাংকে টাকা জমা দেওয়া হলে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যাংক থেকে টাকা উঠানো হলে অফিসের প্রয়োজনে, সেই ক্ষেত্রে আমার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। যে স্টুডেন্ট আরো লেনদেন রয়েছে, যেমন আমরা একটা চেক পেয়ে ক্যাশে রেখেছি, সেটা যদি ওই দিন জমা না দিয়ে পরে যে কোনো দিন জমা দিই, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা নগদের শামিল, জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট নগদান ক্রেডিট। সো এই বিষয়গুলো আমাদের বুঝে নিতে হবে এবং সেইভাবে আমাকে জাবেদা করতে হবে।
ডিয়ার স্টুডেন্ট, আমাদের কাছে বলেছে কন্ট্রা নথিগুলো চিহ্নিত করো। আমরা একটু গল্পটা করার চেষ্টা করি। গল্পে আমাদের কাছে কি বলেছে একটু দেখবো। এখন নগদ তহবিল, ব্যাংক ব্যালেন্স, এটা নিয়ে কোনো কথা নেই। পণ্য বিক্রয় বাবদ এত টাকা, চেকে এত টাকা পাওয়া গেল, সাথে সাথে চেকটি ব্যাংকে জমা দেওয়া হলো, এটাও আমাদের কন্ট্রা হচ্ছে না। ব্যাংকে জমা দেওয়া হলো তারিখ 6 তারিখে, ব্যাংকে জমা দিলে আমাদের চাবিদা হয় ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। ডিয়ার স্টুডেন্ট, সো এর জন্য কিন্তু আমাদের কন্ট্রা এন্ট্রি হচ্ছে, এটা আমাদের চলে আসবে এখানে। ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। নগদে আসবাবপত্র করে, এটা কন্ট্রা না। কর্মচারী মজুরি প্রদান, এটাও না। চেকে পণ্য করে, এটাও না। রাফাকে চেকে প্রদান, এটাও না। অফিসের প্রয়োজনে উত্তোলন, এই যে অফিসের প্রয়োজনে যদি উত্তোলন করি, সেই ক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট আমাদের জাবেদা কি হয়? নগদান ডেবিট, ব্যাংক ক্রেডিট। সো এটাও কন্ট্রা এন্ট্রি। অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এরপরে বলেছে 500 টাকা প্রাপ্যের এত টাকা বার্তা করা হলো, এর দ্বারাও কিন্তু নগদ ব্যাংক হিসাব জড়িত হয় না। তারিখ 25 তারিখের 28 তারিখ, 25 তারিখের প্রাপ্য বিলটি অমর্যাদাকৃত হলো, এর দ্বারাও কিন্তু আমার নগদ এবং ব্যাংক হিসাব প্রভাবিত হয় না। তারিখ 30 ব্যাংক জমাতিরিক্তের সুদ, এর দ্বারাও কিন্তু নগদান হিসাবে ব্যাংক হিসাব আসে না। তারিখ 31 সমাপনী উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই যে আমি নগদ 5,000 টাকা রাখবো, বাকি টাকা ব্যাংকে জমা দিব, তার মানে এটার জন্য কিন্তু ব্যাংক ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। সো এটাও কিন্তু কন্ট্রা এন্ট্রি। সমাপনী উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। ডিয়ার স্টুডেন্ট, এই টাকাটা আমরা এখানে বসিয়েছি, কিন্তু এই টাকাটা বসাতে হবে কিন্তু আমাকে নগদান বই করার পরে, কারণ এর পূর্বে আমি বুঝতে পারছি না যে আমার অ্যাকচুয়ালি নগদে ব্যালেন্স কত টাকা থাকে। সো ওইটা করার পরেই কিন্তু আমাকে এই টাকাটা বসাতে হবে। সো এটা আমরা নগদান বই করে এখানে বসিয়ে যোগ করে দিব, আমাদের হয়ে যাবে। এটা নিয়ে কোনো টেনশন নেই, কারণ এখানে শুধুমাত্র আমাকে কন্ট্রা নথিগুলো চিহ্নিত করতে বসে, টাকার পরিমাণ মূল বিষয় নয়। কারণ যদি টাকার কলাম তুমি নাও দাও, সেক্ষেত্রেও কিন্তু তোমাকে 2 মার্ক দিতে বাধ্য। ডিয়ার স্টুডেন্ট, খন আমাদের কাছে চেয়েছে ক্রয় হিসাব এবং বিক্রয় হিসাব। আর আমরা দেখেছি ডিয়ার স্টুডেন্ট, ক্রয়ের শুধু একটি মাত্র এন্ট্রি আমাদের হয়েছে 15 তারিখে। কারণ আমরা যখন লেনদেনগুলো করব, অবশ্যই কিছু বিষয় আমাদেরকে নখদর করে নিয়ে যেতে হবে, কারণ বারবার সব ঘটনা যদি তুমি পড়তে যাও, সেই ক্ষেত্রে কিন্তু তোমার সময় সাথে তুমি পারবা না, সময়ের সাথে তাল মিলিয়ে কাজ করা সম্ভব হবে না। আর এই কারণেই তুমি যখন গল্পটা পড়বা, মনোযোগ দিয়ে পড়তে হবে যে এটা কোন আইটেম, এটা কি কন্ট্রা এন্ট্রি না এটা আমাদের ক্রয় হিসাবের মধ্যে খতিয়ান যে চেয়েছে সেখানে অন্তর্ভুক্ত হয় কিনা। আমরা ইন্ডিকেট করেছিলাম 15 তারিখ, যেটা বলেছে চেকে পণ্য ক্রয়, আর আমরা এর জন্য জানি ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো আমরা ক্রয় হিসাবের ডেবিট পাশে, আমাদের এখানে তো চলমান জেড স্টক নিয়েছি, সো ডেবিট ক্রেডিট পাশ নেই। তারিখ বিবরণ খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, ব্যালেন্স ডেবিট এবং ক্রেডিট। সো আমার তারিখের ঘরে বসাবো 2014 জানুয়ারি 15। ব্যাংক হিসাব বিপরীত কথাটি লিখতে হবে। যেহেতু ক্রয় হিসাব ডেবিট, তাই ডেবিট কলামে 2,500 টাকা। ব্যালেন্সে যেহেতু ইতিপূর্বে কোনো টাকা নেই, সো এই 2500 টাকাই কিন্তু আমার ব্যালেন্সের ডেবিটে বসবে 2,500। যেহেতু পূর্বে ডেবিটে বসেছে, সো ব্যালেন্স আমার ডেবিটে বসতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্ট, আমরা বিক্রয়ের ক্ষেত্রে একটা জাবেদা পেয়েছি, সেটা মাত্র 4 তারিখে। 4 তারিখে লেনদেনটাই বিক্রয় হয়েছে। বিক্রয় এছাড়া আর কোনো লেনদেনের বিক্রয় নিয়ে কোনো কথা নেই। সো এখানে বলেছে পণ্য বিক্রয় বাবদ নগদ এত টাকা, চেকে এত টাকা পাওয়া গেল, চেকটির সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। তার মানে এর জন্য আমার জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সো আমাকে বিপরীত কথা দুটি লিখতে হবে, নগদান হিসাব, ব্যাংক হিসাব। ডিয়ার স্টুডেন্ট, যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট, তো টাকাটা বলবে ক্রেডিট কলামে। নগদে পেয়েছি 8,500, সো ব্যালেন্স ক্রেডিটে চলে যাবে 8,500। এবার চেকে পেয়েছি 12,500, যেহেতু বিক্রয় হিসাব ক্রেডিট, সো ক্রেডিট কলামে চলে যাবে 12,500। আর এখানে যেহেতু ব্যালেন্স ক্রেডিটে আমার 8,500 ছিল, সো এখানে ক্রেডিট, এখানে ক্রেডিট। বলি না মনে মনে মিলে গেলে হয় কি, ঠিক এখানে মার্কা মার্কা মিলে গেলে হয় কি। আমরা জানি যদি মনে মনে মিলে যায়, সেক্ষেত্রে একটা পজিটিভ কিছু বোঝা যায়। ঠিক যখন আমার মার্কা, হিসাব বিজ্ঞানে দুটি মার্কা ডেবিট এবং ডেবিট বা ক্রেডিট এবং ক্রেডিট মিলে যাবে, তখন বুঝতে এটাকে যোগ করতে হবে। সো এখানে টাকা ক্রেডিটে রয়েছে 8,500, আর এখানে বসেছে ক্রেডিটে 12,500। সো আমি যোগ করে বসাবো 21,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের বইয়ে কিন্তু এটা ডেবিটে বসানো আছে, এটা তোমাদের কারেকশন করে নিতে হবে। এখানে একটু প্রিন্টিং মিস্টেক, এটা অবশ্যই ক্রেডিট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
ডিয়ার স্টুডেন্ট, আমাদের কাছে এবার চেয়েছে একটি 3 ঘর নগদান বই। আমরা অনেক বড় একটি নগদান বই চেয়েছে রাজশাহী বোর্ড 2015-তে। গল্পগুলো করবো এবং বোঝার চেষ্টা করব। প্রথমে যেটা বলেছে, নগদ তহবিল 22,000 টাকা, ব্যাংক ব্যালেন্স জমাতিরিক্ত। এখানে বলেছে জমাতিরিক্ত, সো আমাকে ক্রেডিট পাশে চলে যেতে হবে। ব্যাংক জমাতিরিক্ত, ব্যালেন্স বিডি। নগদের আমরা সবসময় জানি নগদ কলাম কখনোই ক্রেডিট ব্যালেন্স প্রকাশ করতে পারে না, সো এটা আমাদের ডেবিটে হচ্ছে ব্যালেন্স বিডি 22,000। আর ক্রেডিটে চলে যাবে ব্যালেন্স বিডি, যেহেতু ব্যাংক জমাতিরিক্ত বলেছে, সো ক্রেডিট পাশে ব্যাংক কলামে টাকা 6,000। যার স্টুডেন্ট, তারিখ 4 তারিখ পণ্য বিক্রয় বাবদ নগদ 8,500 এবং চেকে 12,500 টাকা পাওয়া গেল। চেকটি সাথে সাথে ব্যাংকে জমা দেওয়া হলো। এর দ্বারা নগদ এবং ব্যাংক টাকা বৃদ্ধি পেয়েছে। সো নগদান হিসেবে ডেবিটে বিক্রয় হিসাব, নগদ কলামে 8,500, ব্যাংক কলামে 12,500 টাকা বসিয়ে দিব। তারিখ 6 ব্যাংকে জমা দেওয়া হলো 15,000। এর জন্য জাবেদা হচ্ছে ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। আমরা জানি 3 ঘর নগদান বই হচ্ছে 2টা হিসাবের, এখানে মূলত ব্যাংক এবং নগদান হিসাবের কিন্তু খতিয়ান। সো যেহেতু এটা আমাদের খতিয়ান, যখন আমি ব্যাংক কলাম চিন্তা করব সেই পাশে লিখবো নগদান হিসাব, যখন আমি নগদ কলাম চিন্তা করব তখন লিখবো ব্যাংক হিসাব। সো ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে, ব্যাংক হিসাব ডেবিট, ডেবিট পাশে আমরা লিখবো নগদান হিসাব। খতিয়ান পৃষ্ঠার ঘরে লিখবো সি মানে কন্ট্রা, টাকার কলমে 15,000। এবার আমি চলে যাব ক্রেডিট পাশে, যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, নগদান হিসাব ক্রেডিট, সেই ক্রেডিট পাশে তাহলে আমাকে লিখতে হবে ব্যাংক হিসাব। খতিয়ান পৃষ্ঠার ঘরে সি মানে কন্ট্রা, নগদ কলমে 15,000 টাকা। তারিখ 8 নগদে আসবাবপত্র ক্রয়। ডিয়ার স্টুডেন্ট, যদি নগদে আসবাবপত্র ক্রয় করা হয় জাবেদা হয় আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। সো ক্রেডিট পাশে আমাকে চলে যেতে হবে এবং আমি ক্রেডিটে লিখবো আসবাবপত্র হিসাব, নগদ কলামে 3,200, কারণ আমার নগদ টাকা হ্রাস পেয়েছে। তারিখ 10 কর্মচারীদের মজুরি প্রদান 1500 টাকা। এর জন্য আমরা জানি জাবেদা হয় মজুরি ডেবিট, নগদান ক্রেডিট। সো ক্রেডিট পাশে আমি চলে যাব, লিখবো মজুরি হিসাব, টাকা নগদ কলামে, কারণ টাকা নগদ কলামে 1500 টাকা, এর দ্বারা আমার নগদ টাকা হ্রাস পেয়েছে। তারিখ 15 চেকে পণ্য ক্রয় 2,500 টাকা। আমরা জানি চেকে পণ্য ক্রয় করলে জাবেদা হয় ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো ক্রেডিট পাশে, কারণ ব্যাংক আমার ক্রেডিট পাশেও নগদ এবং ব্যাংক রয়েছে এবং ডেবিট পাশেও ব্যাংক এবং নগদ রয়েছে। তো আমাকে ক্রেডিট পাশে চলে যেতে হবে, কারণ যেহেতু ব্যাংক হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব আমরা বিপরীত কথাটি লিখবো, যেহেতু ব্যাংক টাকা হ্রাস পেয়েছে, সো ব্যাংক কলামে 2,500 টাকা। ডিয়ার স্টুডেন্ট, তারিখ 20 রাফাকে চেকে প্রদান 4,500 টাকা, বার্তা মঞ্জুর 50 টাকা। রাফাকে আমি চেকে প্রদান করেছি, এর জন্য জাবেদা হয় প্রদেয় হিসাব রাফা ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট, প্রাপ্ত বার্তা ক্রেডিট। সো ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট, আমাকে ক্রেডিট পাশে চলে যেতে হবে, বিপরীত কথাটি লিখবো রাফা হিসাব। যেহেতু চেক দিয়েছি, ব্যাংকের টাকা হ্রাস পাবে 4,450 টাকা ব্যাংক কলামে। আমি যেহেতু বার্তা পেয়েছি, সো বার্তা কলামে 50 টাকা। তারিখ 22 অফিসের প্রয়োজনে উত্তোলন 10,000 টাকা। ডিয়ার স্টুডেন্ট, অফিসের প্রয়োজনে যদি উত্তোলন করা হয় সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের জাবেদা হচ্ছে নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো নগদান হিসাব ডেবিট, ডেবিট পাশে আমরা ব্যাংক হিসাব চি লিখবো। নগদ টাকা বৃদ্ধি পেয়েছে 10,000 টাকা, অপরদিকে ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে, সো ক্রেডিট পাশে চলে যাব। তারিখ 22 নগদান হিসাব সি, ব্যাংক কলামে টাকা 10,000, কারণ এর দ্বারা ব্যাংকের টাকা হ্রাস পেয়েছে এবং ব্যাংক হিসাব যেহেতু ক্রেডিট হয়েছে। তারিখ 25 500 টাকার প্রাপ্য নোট 490 টাকায় বার্তা করা হলো। 500 টাকার প্রাপ্য নোট 490 টাকায় বার্তা করেছি। ডিয়ার স্টুডেন্ট, যদি আমি প্রাপ্য নোট বার্তা করি সেক্ষেত্রে জাবেদা হয় ব্যাংক হিসাব ডেবিট, প্রদত্ত বার্তা ডেবিট, প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। সো ডেবিট পাশে এসে আমি লিখবো প্রাপ্য নোট হিসাব, ব্যাংক কলামে 490, বার্তা কলামে 10 টাকা। ডিয়ার স্টুডেন্ট, এখানে অনেকে কিন্তু টাকাটা নগদ কলামে বসাতে পারে, কিন্তু আমরা জানি বার্তাটা ব্যাংকের মাধ্যমে হয়। আর যেহেতু আমার ব্যাংক রয়েছে সেই কারণে ব্যাংক কলামে দেখানো নয় যুক্তি, বইয়ে নগদ কলামে দেখিয়েছে, তোমরা ব্যাংক কলামে দেখাবা, কারণ এটা ব্যাংক কলামে দেখানোটাই যৌক্তিক। কারণ বার্তাটা করা ব্যাংকের মাধ্যমে এবং যদি কখনো এটা অমর্যাদাকৃত হয় সেই ক্ষেত্রে ব্যাংক কিন্তু টাকাটা দাবি করে, সেক্ষেত্রে আমরা যে কাজটি করব অবশ্যই ব্যাংক কলামে দেখাবো। তারিখ 28 25 তারিখে প্রাপ্য বিলটি অমর্যাদাকৃত হলো। এই যে প্রাপ্য বিলটি আমি পাঠটা করলাম সেটা কিন্তু এখন অমর্যাদা হয়েছে। সো এখন কি হবে তাইলে? প্রাপ্য নোট তো নেই, কারণ সেটা যখন বার্তা করেছি তখন বেনিশ হয়ে গেছে, কিন্তু প্রাপ্য নোটের মালিককে যে আমাকে দিয়েছে, তার মানে তার কাছে আমি টাকা পাই, সে আমার কাছে কি প্রাপ্য হিসাব, কারণ তার কাছে আমি টাকা পাবো। সো প্রাপ্য হিসাব ডেবিট। আর এখন কে টাকাটা দাবি করবে? কারণ আমি তো ব্যাংকে টাকাটা বাড়িয়েছি, সুতরাং ব্যাংক আমার কাছে টাকাটা
দাবি করবে, কারণ বাট্টাও করা হয় ব্যাংকে। সো ব্যাংক কত টাকা দাবি করবে? 490 টাকা? নো, ব্যাংক সব সময় তার লাভ সব টাকাটা দাবি করবে। ব্যাংক কিন্তু আমার কাছে 500 টাকাই দাবি করবে। আমার জাবেদা কি হচ্ছে? জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো আমাকে কিন্তু ক্রেডিট পাশে চলে যেতে হচ্ছে এবং লিখবো প্রাপ্য হিসাব, ব্যাংক কলামে 500 টাকা। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডিয়ার স্টুডেন্ট। আবারও বলি, যখন একটা প্রাপ্য বিল বা প্রাপ্য নোট আমরা বার্তা করব, তখন আমি টাকাটা বসাবো ব্যাংক কলামে এবং বার্তা যত টাকা হয়েছে সেটা বার্তা কলামে বসিয়ে দিব। কিন্তু যখন বিলটি আমার অমর্যাদা হবে, তখন কিন্তু পুরোপুরি বিলের মূল্যই ব্যাংক কলামে বসাতে হবে, কারণ ব্যাংক কখনো লস এর ভাগিদার হবে না। যেটা আমি হতে পারি, কিন্তু ব্যাংক কখনো লসের ভাগিদার হবে না। এবং যখন বিলটি প্রত্যাখ্যাত হয়ে গেল, আমি কিন্তু মূল যে প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব, তার সাথে আমার সম্পর্ক আবার জুড়ে গেল। এটা প্রাপ্য বিল, তাই প্রাপ্য হিসাবের সাথে সম্পর্ক জুড়ে যাবে। যদি প্রদেয় বিল হয়, সেক্ষেত্রে কিন্তু প্রদেয় হিসাবের সাথে সম্পর্ক জুড়ে যাবে। এই বিষয়টা এখানে বলে না, যার সাথে যার ভাব আছে। সুতরাং বুঝতে হবে কোন লেনদেনের সাথে কার সম্পর্ক আছে। তুমি যদি সম্পর্ক না বুঝে কাজ করো, সেক্ষেত্রে তোমাকে বিপদে পড়তে হবে। আর সেই কারণেই আমাদের মাথায় রাখতে হবে, প্রাপ্য হিসাবের সাথে প্রদেয় প্রাপ্য নোটের সম্পর্ক, তার ভালোবাসাটা কিন্তু প্রাপ্য হিসাবের সাথে প্রাপ্য নোটের, প্রাপ্য হিসাবের সাথে বিক্রয়। ঠিক প্রদেয় হিসাবের সাথে কার কার সাথে ভালোবাসা রয়েছে, কার সাথে সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটা জানতে হবে। প্রদেয় হিসাবের সাথে সম্পর্ক থাকে প্রদেয় নোট এবং ক্রয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। যার স্টুডেন্ট, তারিখ 30 ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করা হলো। ব্যাংক জমাতিরিক্ত সুদ ধার্য করলে আমরা জানি আমাদের জাবেদা হচ্ছে ব্যাংক চার্জ ডেবিট বা ব্যাংক জমাতিরিক্ত সুদ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। সো ক্রেডিট পাশে চলে যে আমরা লিখছি ব্যাংক জমাতিরিক্ত সুদ, ব্যাংক কলমে টাকা 200, কারণ ব্যাংকে আমার জমা টাকা হ্রাস পায়। যার স্টুডেন্ট সর্বশেষ বলেছে সমাপনী উদ্বৃত্তের 5,000 টাকা রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এই ক্ষেত্রে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ টার্ম, এটা তোমাদের বুঝতে হবে ডিয়ার স্টুডেন্ট। আমাকে 5,000 টাকা রাখতে বলেছে, তার মানে ব্যালেন্স সিডি থাকবে কিন্তু 5,000 টাকা। আমি একটা কলম একটা লাইন ফাঁকা রাখবো, যেহেতু বাকি টাকা ব্যাংকে জমা দিব। সেই ক্ষেত্রে আমার জাবেদা কি হয়? ব্যাংক ডেবিট, নগদান ক্রেডিট। সো আমি ডেবিট পাশে লিখে রাখবো নগদান হিসাব, ব্যাংক কলামে একটু ইন্ডিকেট দিয়ে রাখবো, এবং ক্রেডিট পাশে লিখে রাখবো ব্যালেন্স সিডির পূর্বে ব্যাংক হিসাব, নগদ কলামে ইন্ডিকেট দিয়ে রাখবো। এবার আমার কাজ হচ্ছে, আমি এখানে কিন্তু ব্যালেন্স সিডি 5,000 বসিয়ে দিলাম। এবার নগদের সব যোগফল করে পেলাম 40,500। এখান থেকে 15,000, 3,200, 1,500 এবং এই 5,000 টাকাও বিয়োগ করে দিব। দিলে আমার ঘাটতি চলে আসে 15,800। এই 15,800 টাকা যদি আমি ক্রেডিটে বসিয়ে দিই, সেটাই কিন্তু আমাদের নগদ কলাম মিলে যাবে। সো আমি 15,800 বসিয়ে দিব, আর এটা আমার কিন্তু অলরেডি ব্যাংক হিসাব লিখে রেখেছি যে 15,800 এখানে কোথায় বসালাম? ব্যাংক কলামে। ঠিক এখানে যে নগদান হিসাব দিয়ে ব্যাংক কলাম ইন্ডিকেট করা ছিল, সেখানে আমি 15,800 টাকা বসিয়ে দিব। এবার আমি ব্যাংকে দেখবো ডেবিট পাস বড় না ক্রেডিট পাস বড়। আমরা দেখতে পাচ্ছি ডেবিট পাস বড়, যোগফল 43,790 টাকা। সো আমরা কি করব? আমরা ক্রেডিটও বসিয়ে দিব 43,790। এবার ক্রেডিটের সকল উপাদানগুলো বিয়োগ করে ফেলবো, পেয়ে যাব 21,140 টাকা। আর এই 21,140 টাকা হচ্ছে আমার ব্যালেন্স সিডি। যেহেতু লেখা আছে ব্যালেন্স সিডি, নতুন করে লেখার প্রয়োজন নেই। আর আমরা বাট্টা টাকা ডেবিটে 10 টাকা, ক্রেডিটে 50 টাকা, এটার ব্যালেন্স সিডি বের করতে হবে না। ডিয়ার স্টুডেন্ট, আমরা জানি যে ব্যালেন্স সিডি যেটা, তার পরের তারিখে আমাকে সেটা লিখতে হবে ব্যালেন্স বিডি। সো জানুয়ারি মাসের পরবর্তী মাস ফেব্রুয়ারি 1, সো ব্যালেন্স বিডি 5,000, 20,140। ডিয়ার স্টুডেন্ট, এখানে সরি, এখানে 21,140 হবে, একটু লেখার ভুল হয়েছে, এটা তোমরা সেরে নিবা। এখানে যত টাকা ব্যালেন্স সিডি, ঠিক এখানে তত টাকাই হবে। আর একটু বিষয় বলি, আমাদের জানুয়ারি মাসটা ছিল 31 তারিখ, সো ব্যালেন্স সিডি কিন্তু 31 তারিখে লিখতে হবে। আশা করি আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, এখন আমরা প্রশ্ন নিব, তোমরা তোমাদের প্রশ্ন করার সুযোগ পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, তোমাদের মধ্যে কে কথা বলতে চাও? আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? স্যার ভালো আছি। তোমার বাসার সবাই ভালো আছে? জি স্যার ভালো আছে। তারপরে কি অবস্থা বলো? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। অবশ্যই অবশ্যই, করে ফেলো। স্যার কোশ্চেনটা হচ্ছে যে আমরা যখন প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাব লিখি, ওই পাশে কি দেনাদারের নামটা লিখে দেওয়া লাগবে স্যার? লেখলে খুবই ভালো, এবং আমরা তোমাদের জাবেদায় কিন্তু দেখানোর চেষ্টা করেছি। আমরা এই অভ্যাসটা করব যে প্রাপ্য হিসাব বা প্রদেয় হিসাবের সামনে প্রতিষ্ঠান বা ব্যক্তির নামটা আমরা উল্লেখ করে দিব। ঠিক আছে?
জি স্যার। স্যার একটা বিষয় হচ্ছে এই যে রাজশাহী বোর্ড 2015 আমরা যে খ নাম্বার ক্রয় হিসাব আর বিক্রয় হিসাব প্রস্তুত করেছি, ওখানে তো স্যার আমাদের ক্রয় হিসাব বিক্রয় হিসাব যখন খতিয়ান করব, তখন ওইটা তো করতে গেলে আমাদের তো পুরো এই লেনদেনগুলো আবার পড়ে পড়ে বের করতে হবে, তাই না স্যার? এই জন্য যখন আমি লক্ষ্য করি, যখন ক নাম্বার করেছি, যখন ক নাম্বার অঙ্কটা আমি করেছি, তখন কিন্তু হ্যাঁ, আমি কি করেছি, টোটাল লেনদেনগুলো করেছি। কিন্তু এর আগে জি স্যার। যখন কোন কাজটা করেছি, আমার কাছে কি চাওয়া হয়েছে, কোনটা জি চাওয়া স্যার। হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু আমি পড়ে নিয়েছি। তো সেই ক্ষেত্রে আমি আবারও বলবো, তোমরা কি চাওয়া হয়েছে সেটা আগে মাথায় নিয়ে তারপরে তুমি ইন্ডিকেট করে করে যাবা। তুমি ইন্ডিকেট করে যাবা যে এই বিষয়টা আমার কি হবে, এই বিষয়টা আমার অন্তর্ভুক্ত করতে হবে, এটা করাই যাবে, দায় যাবে, করা হিসাবে যাবে, এটা বিক্রয় হিসাবে যাবে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে? জি স্যার। আসসালামু আলাইকুম স্যার স্যার আমার ওয়ালাইকুম হ্যালো। আসসালাম। স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কি নাম? সোহানুর? স্যার জি স্যার। হ্যাঁ স্যার, আমি সোহানুর, বলো। বলতেছিলাম যে আমি সায়েন্স থেকে কমার্সে আসছি, বুঝছেন? অবশ্যই, হ্যাঁ। স্যার, আমি ওই যে আপনি যখন দুই ঘরে এই যে নগদান বই যেটা তৈরি করছেন, হুম। ওই সময় যে কিছু কিছু আর কি টাইটেল আছে, যেমন বার্তা প্রদান, এইসব কি ছকে উল্লেখ করে দেওয়া লাগবে? অবশ্যই, আমি যেভাবে ছকটা তোমাদের দেখিয়েছি, ঠিক তোমাকে কিন্তু ছকটা ওইভাবে দেখাতে হবে। ছকটা কিন্তু তোমাকে ওইভাবে দেখাতে হবে, তুমি ওই ছকটা অবশ্যই দেখাবে। থ্যাংক ঠিক ইউ আছে? স্যার। জি ছকটা স্যার। কিন্তু হ্যালো স্যার। হ্যাঁ। স্যার আরেকটা কোশ্চেনটা হচ্ছে কি স্যার, আমি মনে করেন কি যে পুরো হলো ওই যে গ নাম্বার যেটা বলেছে, আমি 3 ঘন্টা নকদান বই প্রস্তুত করলাম, ওখানে আমি সবকিছু কমপ্লিট করলাম, কিন্তু আমার লাস্টের যে ব্যালেন্স সিডি এইটা মনে করেন ভুল আসলো উত্তরটা, তো সেই ক্ষেত্রে আমি কি মার্ক পাবো স্যার অঙ্কটাই? শোনো, আমরা যখন পড়াশোনা করেছি তখন ছিল এরকম যে হয় হলে তাল গাছের মাথায়, নতুবা একদম তাল গাছের গোড়ায়। যে তোমার যদি একটা নবদান ভুল হতো বা রেওয়া মিলে যদি একটা ভুল হতো, তোমাকে 0 মার্ক দেওয়া হতো। আর এখনকার জি সিস্টেম স্যার। হচ্ছে তুমি যতটুকু কমপ্লিট করতে পারছো তার উপর ভিত্তি করে, তার উপর বেস করে তোমাকে কিছু মার্ক দেওয়া হবে। এ নিয়ে টেনশন করতে হবে না। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা স্যার। ওকে, নেক্সট। জি স্যার। স্যার স্যার নমস্কার। হ্যাঁ, পুষ্পেন। হ্যাঁ স্যার, আমার দুটো মানে আজকে যা পড়াইছেন তাতে কোনো কোশ্চেন নেই, কিন্তু অন্য আর এক জায়গাতে কোনো দুটো কোশ্চেন। সমস্যা নেই, বলে ফেলো, বলে ফেলো। স্যার এ বিপরীত সম্পদ বলতে কি বোঝায়? বিপরীত সম্পদ, মূল কথা হচ্ছে যে সম্পদগুলো, এখানে মাথায় রাখবা, বিপরীত সম্পদ, বিপরীত দায়, বিপরীত আয়, বিপরীত ব্যয়। আমি আবারও বলি, কন্ট্রা অ্যাসেট, কন্ট্রা লায়াবিলিটিস, কন্ট্রা রেভিনিউ, কন্ট্রা এক্সপেন্স, 4টা হতে পারে। তার মানে যে উপাদানগুলো, তোমার কোশ্চেন হচ্ছে বিপরীত সম্পদ, যে উপাদান সম্পদ থেকে বাদ যাবে সেটাকে বলবো বিপরীত সম্পদ, যে উপাদানটা দায় থেকে বাদ যাবে সেটাকে বলবো কন্ট্রা লায়াবিলিটি, যে উপাদানটা ব্যয় থেকে বাদ যাবে সেটা হচ্ছে কন্ট্রা ব্যয়। বুঝাতে পারছি? যেমন সম্পদ হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র কি? সম্পদ। সম্পদ। যখন পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র লিখবো, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র, আসবাব এই পুঞ্জীবিত অবচয় কি করতে হয়, আসবাবপত্র থেকে বিয়োগ করতে হয়। বিয়োগ করতে হয়। এই পুঞ্জীবিত অবচয়কে বলা হবে কন্ট্রা অ্যাসেট বা বিপরীত সম্পদ। বুঝতে পেরেছি? ঠিক। হ্যাঁ স্যার। ক্রয়, ক্রয় হচ্ছে আমাদের ব্যয়। ক্রয় কি? ব্যয়। কিন্তু ক্রয় ফেরত কি করতে হয়? ক্রয় ফেরত ক্রয় বিয়োগ থেকে করতে বাদ হয়। দিতে। এই ক্রয় ফেরতকে আমি কিন্তু আয় বলতে পারবো না, এটাকে বলতে হবে কন্টা, বিপরীত ব্যয়। এটা কি বলতে হবে? বিপরীত বিপরীত ব্যয়। ব্যয়। বুঝতে পারছি? হ্যাঁ স্যার। আর নেক্সট একটা প্রশ্ন আছে কেন, আগে আমরা পাওনাদার ও দেনাদার লিখতাম, এখন প্রাপ্য আর পদেয় হ্যাঁ, হিসাব লিখতে হচ্ছে। পাওনাদার আর দেনাদার ওই হিসাব লিখলে এখন হবে না স্যার? হবে তো সবকিছুই। একটা কথা বলি, আমরা তো শিকড়ের টানে গ্রামে ছুটে যাই, যাই না? কারণ হ্যাঁ যখন স্যার। এই হিসাব বিজ্ঞানের সৃষ্টি হয়েছে তখন কিন্তু এই প্রাপ্য, পাওনাদার, দেনাদার এটাই লেখা হতো। প্রথমে লেখা হতো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, রহিম করিম জব্বার, জনতা ব্যাংক লিমিটেড, ক্যান্টনমেন্ট কলেজ হিসাব, এগুলো লেখা হতো। কথা বুঝে এট ফার্স্ট, শুরুতে। এরপরে এর উপরে গবেষণা করে লেখা হচ্ছে পাওনাদার হিসাব, দেনাদার হিসাব। কথা বুঝতে পারছি? আর হ্যাঁ স্যার। আধুনিকে এটাকে চেঞ্জ করে এখন লেখা হচ্ছে প্রদেয় হিসাব, প্রাপ্য হিসাব। যার দ্বারা আমরা বুঝতে পারি, যেমন প্রাপ্য মানে কি, আমি টাকাটা পাবো, আর প্রদেয় মানে কি, টাকাটা প্রদান করতে হবে। তোমাকে ইজি হয়ে যায়, তুমি বুঝতে পারো। কারণ অনেকের মনে কনফিউশন থাকে, পাওনাদার দেনাদার এটা আবার কি। কিন্তু যখন আমি প্রাপ্য দেখি আমার মনে একটা কনফিউশন হয়
যে প্রাপ্য মানে আমি পাবো, সো প্রাপ্য হিসাব সম্পদ, আর প্রদেয় মানে প্রদান করতে হবে, তার মানে এটা আমার দায়। এটা একটু সহজে বোঝার জন্য, কারণ হিসাব বিজ্ঞান উপর প্রতিনিয়তই কিন্তু গবেষণা হচ্ছে, আর গবেষণা হয়ে যেটাকে খুব সহজ সরল মনে হচ্ছে সেই শব্দগুলোই কিন্তু আধুনিক সময়ে ব্যবহার করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা আধুনিক শব্দটা ব্যবহার করার চেষ্টা করব, পূর্বের প্রাপ্য হিসাব দেনাদারটাকে ব্যবহার না করে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা স্যার। আর কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন নেই? তাইলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ফাহিম কিছু বলবা? ফাহিম? হ্যালো ফাহিম স্যার। কিছু বলবা? জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলো বলো এই বলো। রাষ্ট্রীয় বোর্ড 2015 এই যে এখানে যে 28 নাম্বার যে লেনদেনটি স্যার, 15 তারিখে প্রাপ্য বলতে আমোজাদাখিত করা হলো স্যার। এটা অমর্যাদা, আমর্যাদা না, অমর্যাদাকৃত। এখানে এই জাবেদাটা কি হবে স্যার? অমর্যাদাকৃত বলতে ব্যাংক টাকাটা পরিশোধ করেনি, এর জন্য জাবেদাটা হচ্ছে, আচ্ছা স্যার। যেহেতু প্রাপ্য নোটটি তো আমি প্রাপ্য ও বৃত্তি তো আমি দিয়েছিলাম নাকি, প্রাপ্য নোট, ঠিক না? এই প্রাপ্য জি নোটের স্যার। টাকাটা অমর্যাদা কিন্তু করেছে, তাহলে প্রাপ্য নোট যদি অমর্যাদা হয়ে যায় তার মানে প্রাপ্য নোটটা বাতিল হয়ে গেল। ঠিক আছে, তার মানে আমি জি যার থেকে স্যার। টাকাটা পেতাম সে কিন্তু টাকাটা অ্যাকচুয়ালি পরিশোধ হুম। করেনি। সো আমি কার কাছে টাকা পাই? প্রাপ্য হিসাবের কাছে। সেই প্রাপ্য হিসাবটা আবার নতুন জি করে স্যার। সৃষ্টি হলো, আর এর জন্য জাবেদা হচ্ছে প্রাপ্য হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট, ও ব্যাংক হিসাব ক্রেডিট। ঠিক থ্যাংক আছে, ইউ স্যার। ওকে। ভালো থাকো সবাই, সুস্থ থাকো সবাই, সবার জন্য দোয়া করব, জি স্যার। আর নিয়মিত ক্লাস করবো, বাসায় প্র্যাকটিস করবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।